এই ভিডিওতে আজকে আমি দশম শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেওয়া তৃতীয় পার্টের প্রশ্নগুলির মডেল উত্তর তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা দেখে নাও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3তে কী কী প্রশ্ন রয়েছে। চলো তাহলে এই প্রশ্নগুলির উত্তর দেখে নিই। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের প্রথম প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলে এরসলের গুরুত্ব নিরূপণ করো। উত্তর, বায়ুতে ভাসমান কেবলমাত্র কঠিন সূক্ষ্ম ধুলোবালি, কার্বন ও লবণ কণাকে একত্রে এরোসল বলে। বায়ুমণ্ডলে এরসলের গুরুত্বগুলি নিচে আলোচনা করা হলো। তো ফার্স্ট পয়েন্ট হবে মেঘ সৃষ্টি। এর মধ্যে তোমরা লিখবে, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করেই জলীয় বাষ্প জলকণাতে পরিণত হয় বা মেঘ ও কুয়াশার সৃষ্টি হয়। তাই বৃষ্টি, শিলাবৃষ্টি, কুয়াশা, তুহিন, তুষার প্রভৃতি সৃষ্টিতে এরোসল পরোক্ষভাবে সাহায্য করে। সেকেন্ড পয়েন্ট, সৌরতাপ বন্টন। তো এর মধ্যে লিখবে, বায়ুতে ভাসমান ধূলিকণা সমূহ সূর্যরশ্মি দ্বারা সরাসরি উত্তপ্ত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং পৃথিবীতে সৌরতাপ বন্টনে প্রভাব বিস্তার করে। দেখে নেব পরের পয়েন্ট। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আকাশের বর্ণ নির্ধারণ। তো এর মধ্যে লিখবে, ধূলিকণার জন্যই আকাশের এত বর্ণ বৈচিত্র্য ও এত সৌন্দর্য। বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় ধূলিকণার দ্বারা সূর্যরশ্মির প্রতিসরণ ও বিচ্ছুরণ ঘটে। এভাবেই সৃষ্টি হয় নানা বর্ণের তরঙ্গ। এগুলির মধ্যে নীলাভ আলোর প্রাধান্য সবচেয়ে বেশি, তাই আকাশকে নীল দেখায়। 4 নম্বর পয়েন্ট, আলোক বিচ্ছুরণ। এর মধ্যে তোমরা লিখবে, ধূলিকণাতে সূর্যালোক বিচ্ছুরিত হওয়ায় দিনের বেলায় আকাশ উজ্জ্বল থাকে, না হলে দিনের বেলাতেও আকাশ অন্ধকারে ডুবে যেত। 5 নম্বর পয়েন্ট, দৃশ্যমানতা সৃষ্টিতে এরোসল সাহায্য করে। 6 নম্বর পয়েন্ট, ভূপৃষ্ঠে তাপের পুনর্বিকিরণেও সাহায্য করে। তো এর সাথে সাথে ধূলিকণার গুরুত্ব এখানে কমপ্লিট হচ্ছে। দেখে নেব পরের প্রশ্ন কী রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ। যুক্তিসহ ব্যাখ্যা দাও। উত্তর লিখবে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় 20 থেকে 40 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব খুব বেশি। ওজোন সমৃদ্ধ এই স্তরটিকে বলা হয় ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। এটি সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়, তাই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। কিন্তু মনুষ্যসৃষ্ট কারণে মানুষের বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপের ফলে ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন, সালফেট, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস সৃষ্টি হয় এবং এগুলি ওজোন স্তরের বিনাশ ঘটায়। যেমন, তো তোমরা ফার্স্ট পয়েন্ট করবে ক্লোরোফ্লোরোকার্বন যৌগের প্রভাব এবং এর মধ্যে লিখবে, এই গ্যাসই ওজোন ধ্বংসের মূল কারণ। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি গ্যাসের যৌগ ভেঙে ক্লোরিন পরমাণু তৈরি হয় এবং এগুলি ওজনের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে ধ্বংস করে, ফলে ওজোন স্তরের ক্ষতি হয়। চাইলে তোমরা এই সমীকরণটা দিয়ে দিতে পারো। দেখে নেব সেকেন্ড পয়েন্ট কী রয়েছে। তো পরের পয়েন্ট হচ্ছে হ্যালোন যৌগের প্রভাব। এর মধ্যে লিখবে, সূর্যের অতিবেগুনি রশ্মি হ্যালোন 1211 এবং হ্যালোন 1301কে ভেঙে ফেলে ব্রোমিন পরমাণুকে মুক্ত করে, এজন্য ওজোন স্তর ধ্বংস হয়। 3 নম্বর পয়েন্ট, সালফেট যৌগের প্রভাব। এর মধ্যে লিখবে, কলকারখানার চিমনি থেকে যেসব কালো ধোঁয়া বের হয় তার মধ্যে প্রচুর সালফার ডাই অক্সাইড আছে। এই সালফার ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির জলকণার সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়, যা বায়ুতে লবণকণার সাথে বিক্রিয়া করে সালফার যৌগ তৈরি করে। এগুলি ওজোন স্তরকে ক্ষতি করে। 4 নম্বর পয়েন্ট, বিমান চলাচলের জন্য। এর মধ্যে লিখবে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে চলাচলকারী জেট বিমান থেকে নির্গত নাইট্রোজেন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তরকে ক্ষতি করে। 5 নম্বর পয়েন্ট, নাইট্রোজেন যৌগ। তো এর মধ্যে লিখবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি নাইট্রোজেনের যৌগ সরাসরি ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন মুক্ত করে এবং ওজোন স্তরের বিনাশ ঘটায়। তো উপরিউক্ত এই কারণগুলির জন্যই মূলত পৃথিবীর যে প্রাকৃতিক সৌরপর্দা রয়েছে অর্থাৎ ওজোন স্তর, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই প্রশ্নটার উত্তর এখানেই কমপ্লিট হচ্ছে। দেখে নেব পরের প্রশ্ন কী রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের 3 নম্বর প্রশ্নটি হলো,
ট্রপোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। তো তোমরা এর উত্তর হিসেবে লিখবে, সাধারণত ট্রপোস্ফিয়ারের মধ্যে যত উপরের দিকে উঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে, কিন্তু অনেক সময় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা না কমে বেড়ে যায়। এই ঘটনাকেই বলা হয় উষ্ণতার বৈপরীত্য। এবার দেখে নেব কী কী কারণে ট্রপোস্ফিয়ারের মধ্যে উষ্ণতার বৈপরীত্য হতে পারে। তো ফার্স্ট পয়েন্ট করবে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু। এর মধ্যে লিখবে শীতল পার্বত্য অঞ্চলে রাত্রিবেলায় পর্বতের ওপরের অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পড়ে। এই বায়ু মানে এই ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর নিচের দিকে উপত্যকায় নেমে আসে। একে ক্যাটাবেটিক বায়ু বলা হয়। এর ফলে উপত্যকার নিচের অংশের তাপমাত্রা কমে যায় এবং উপরের অংশের তাপমাত্রা বেড়ে যায়। আবার দিনের বেলায় সূর্যের তাপে পর্বতের গা প্রচণ্ড উত্তপ্ত হয়। এর ফলে সংলগ্ন বায়ুস্তরও উত্তপ্ত হয়। এই উত্তপ্ত উষ্ণ হালকা বায়ু প্রসারিত হয়ে পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠতে থাকে। এই বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। এর ফলেও পর্বতের উপরের অংশের তাপমাত্রা উপত্যকার নিচের অংশের তুলনায় বেশি হয়। এই দুই বায়ুর প্রভাবে উষ্ণতার বৈপরীত্যের সৃষ্টি হয়। দেখে নেব পরের পয়েন্ট কী রয়েছে। তো উষ্ণতার বৈপরীত্য সৃষ্টির দ্বিতীয় কারণ হচ্ছে সুদীর্ঘ রাত্রি। তো দিন অপেক্ষা রাত্রি দীর্ঘ হলে ভূপৃষ্ঠে সঞ্চিত তাপের পুরোটাই দীর্ঘ রাতে সম্পূর্ণ বিকিরিত হয়ে যায়। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অতিরিক্ত শীতল হয়ে যায়। ফলে উষ্ণতার বৈপরীত্যের সৃষ্টি হয়। 3 নম্বর কারণ মেঘমুক্ত পরিষ্কার আকাশ। এর মধ্যে লিখবে মেঘমুক্ত আকাশ থাকলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ কোনো বাধা না পেয়ে সরাসরি মহাশূন্যে চলে যায়। ফলে উত্তাপের অভাবে ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলের বায়ু শীতল হয়ে উষ্ণতার বৈপরীত্য ঘটায়। 4 নম্বর কারণ শুষ্ক বায়ু। এর মধ্যে লিখবে সাধারণত শীতকালে বায়ু শুষ্ক থাকে এবং জলীয় বাষ্প কম থাকে। তার জন্য ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ বায়ুমণ্ডল শোষণ করতে পারে না এবং তাপ মহাশূন্যে সরাসরি চলে যায়। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি করে। 5 নম্বর কারণ শান্ত আবহাওয়া। এর মধ্যে লিখবে আবহাওয়া শান্ত থাকলে উপরের ও নিচের বায়ুস্তরের মিশ্রণ কম হয়। এর ফলে বায়ু ভূপৃষ্ঠের সংস্পর্শে শীতল হয়ে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি করে। 7 নম্বর কারণ বরফাবৃত ভূপৃষ্ঠ। দেখো বরফ কুপরিবাহী বলে দিনের বেলায় অতি অল্প সূর্যরশ্মি শোষণ করতে পারে। রাত্রিবেলায় খুব দ্রুত শোষিত সূর্যরশ্মি বিকিরিত হয়ে যায়, ফলে উষ্ণতার বৈপরীত্যের সৃষ্টি হয়। 8 নম্বর কারণ বিপরীত দিক থেকে ভিন্নধর্মী বায়ুর আগমন। এর মধ্যে লিখবে পরস্পর বিপরীত দিক থেকে আগত উষ্ণ ও শীতল বায়ু পরস্পর মিলিত হয়ে উষ্ণ বায়ু শীতল বায়ুর ঢাল বরাবর উপরের দিকে উঠে যায় এবং বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি করে। তো এই কারণগুলির জন্যই মূলত ট্রপোস্ফিয়ারে উষ্ণতার বৈপরীত্যের সৃষ্টি হয়। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের শেষ প্রশ্নটি হলো বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে স্থলভাগ ও জলভাগের বণ্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। তো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য হিসেবে তোমাদের শুধুমাত্র দুটো পয়েন্ট লিখতে বলেছে, সেটা হচ্ছে স্থলভাগ ও জলভাগের বণ্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা। তো উত্তর দেখে নেব ভূপৃষ্ঠের সর্বত্র উষ্ণতা সমান নয়। নানান প্রাকৃতিক ও মানবিক কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার তারতম্য ঘটে। নিচে উষ্ণতা তারতম্যের কারণ হিসেবে জলভাগ ও স্থলভাগের বণ্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা আলোচনা করা হলো। তো এরপর তোমরা ফার্স্ট যে কারণ লিখবে সেটা হচ্ছে স্থলভাগ ও জলভাগের বণ্টন। তো এর মধ্যে লিখবে জলভাগের তুলনায় স্থলভাগ দিনের বেলায় তাড়াতাড়ি গরম হয় এবং রাত্রিবেলায় তাড়াতাড়ি ঠান্ডা হয়। একইভাবে গ্রীষ্মকালে স্থলভাগ যতটা উষ্ণ হয় পার্শ্ববর্তী জলভাগ ততটা উষ্ণ হয় না, বা শীতকালে স্থলভাগ যতটা শীতল হয় সংলগ্ন জলভাগ ততটা শীতল হয় না। এজন্য সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে জলবায়ু চরম বা মহাদেশীয় প্রকৃতির হয়, কিন্তু সমুদ্র সংলগ্ন স্থানে সামুদ্রিক বায়ুর প্রভাবে উষ্ণতা কখনোই বেশি হয় না বা কম হয় না, অর্থাৎ জলবায়ু থাকে সমভাবাপন্ন। উদাহরণ হিসেবে বলা যায় সমুদ্র থেকে দূরে অভ্যন্তরে অবস্থিত দিল্লি, আফগানিস্তান প্রভৃতি স্থানে জলবায়ু চরম ভাবাপন্ন। অন্যদিকে সামুদ্রিক বায়ুর প্রভাবে পুরী, শ্রীলঙ্কা জলবায়ু সমভাবাপন্ন। তো এরপর দ্বিতীয় পয়েন্ট দেখে নাও নগরায়ন ও শিল্পায়ন। এর মধ্যে লিখবে শহরাঞ্চলে বন জঙ্গল পরিষ্কার করে ইট, বালি, সিমেন্ট, পাথর দিয়ে অতি ঘনভাবে পাকা বাড়ি নির্মাণ করার ফলে গ্রীষ্মে উষ্ণতার তীব্রতা বৃদ্ধি পায়। এছাড়া যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া তাপ শোষণ করে স্থানীয়ভাবে উষ্ণতা বাড়িয়ে দেয়।
নগর ও শিল্পাঞ্চলের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকায় সৌর বিকিরণ ও পার্থিব বিকিরণ উভয়ই বেশি মাত্রায় হয়। এই কারণে শহরাঞ্চলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু বেশি উষ্ণ হয়। যেমন দমদম বিমানবন্দরের তুলনায় কলকাতার অন্যান্য স্থানের উষ্ণতা সবসময়ই 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকে। তো এর সাথে সাথে এই প্রশ্নটার উত্তর এখানে কমপ্লিট হচ্ছে। তো আজকের আলোচনা মূলত এই পর্যন্তই ছিল। আলোচনাটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।